পিএসজির ঘরের মাঠে খেলা, পিএসজির সামনে কিন্তু একটা ইতিহাস আসলে রয়েছে, কারণ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে কোনো দল প্রথম লেগ হারের পর ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি এবং এবারও ফার্স্ট লেগটা হারলো। তবে এখন সমীকরণ একটু আলাদা, যেহেতু অ্যাওয়ে গোলের রেকর্ডটা আর সেইভাবে নাই, তাই সেই জায়গায় হয়তো সেরকম প্রভাব পড়ে না। আজ রাত 1টায় পিএসজি খেলছে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে, যেখানে প্রথম লেগটা শেষ হয়েছিল ডর্টমুন্ডের 1-0 গোলে এগিয়ে থাকার মধ্য দিয়ে। এই ম্যাচে যদি আমরা একেবারে শুরু থেকে হিসাব করি, পিএসজি ফেভারিট। নিজেদের ঘরের মাঠ, ফার্স্ট লেগের গোল ডিফারেন্সটা আসলে খুব বড় না। আমরা দেখেছি হচ্ছে সেকেন্ড লেগে এসে পিএসজি কিভাবে ঘুরে দাঁড়ায়, কোয়ার্টার ফাইনালে আমরা সেটা দেখেছি বার্সেলোনার এগেইনস্টে, এবং আমার মনে হয় আজকের ম্যাচে সব মিলিয়ে পিএসজি ফেভারিট। কিলিয়ান এমবাপের ওপরে আলাদা একটা আলো থাকবে, তিনি এই ম্যাচটায় হয়তো নজর কাটতেই চাইবেন। পিএসজি ফার্স্ট লেগে খুব একটা সুবিধা করতে পারেনি, কিলিয়ান এমবাপেকে মোটামুটি একরকম বাক্সবন্দি করে রেখেছিল বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্স। যদিও লুই এনরিকে বলছেন যথেষ্ট আত্মবিশ্বাসী তার দল, তিনি বার্সেলোনাকে হারানোর আগে বলেছিলেন তিনি আত্মবিশ্বাসী, বার্সেলোনাকে তার দল হারাবে, বার্সেলোনাকে তার দল হারিয়েছিল বটে, এবং এই ম্যাচের আগে তিনি একটা দুরকম কথাই বলেছেন যে আপনি চাইলে অল্প সময়ের ভেতরে দুটো গোল দিয়েও দিতে পারেন, আবার হজমও করে বসতে পারেন। এবং তিনি কিন্তু আসলে যেটা বলছেন, লক্ষ্য তো একটাই, ফাইনালে ওঠা, সেজন্য ডর্টমুন্ডের মতো দারুণ দলকে হারাতে হবে, 2 গোল দিতে হবে, সেটা 3 সেকেন্ডেও দেয়া যায়, আবার 3 সেকেন্ডে 2 গোল খেয়েও বসা যায়। তার শেষ লাইনটা কিন্তু আনসার্টেনিটির কথাটা বলছে যে কত রকম ভাবে এই ম্যাচটা আজকের দিনেও পরিবর্তন হতে পারে। কারণ পিএসজির একটা ব্যাপার আছে না, যে তারা চ্যাম্পিয়ন্স লিগের বড় মঞ্চে গেলে অনেক সময় নুয়ে পড়ে, সেই ব্যাপারটা যদি আরেকবার তাদের উপরে ভর করে, স্পেশালি তাদের ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করার কথা যে বার্সেলোনা এই মাঠে তাদেরকে হারিয়ে দিয়ে গিয়েছিল, যদিও তারা পরে লেগে গিয়ে বার্সেলোনাকে তাদের মাঠে হারিয়ে দিয়ে এসছে। কিন্তু ডর্টমুন্ডের অ্যাওয়ে রেকর্ড তো আসলে খুব খারাপ, খুবই খারাপ, মানে 11 ম্যাচের ভেতরে মাত্র একটাই তারা ড্র করেছে আর বাকি 9টায় হেরেছে। তবে 2 দলের কাছে কিন্তু একটা জায়গায় কাকতালীয় একটা ব্যাপার আছে, 2 দলই যখন শেষবার ফাইনালে উঠেছিল 2 দলেই কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল। আচ্ছা, আপনি যদি হিসাব করেন যে 2012-13 এরপর হচ্ছে গিয়ে লাস্ট যখন পিএসজি যখন উঠলো তখনও সেম জিনিসটাই হয়েছে। পিএসজির এই জায়গায় সুবিধাটা হচ্ছে কি আপনার, তাদের একটা লম্বা একটা ব্রেক গেছে, ইনফ্যাক্ট হচ্ছে আপনার লাস্ট ওই ফার্স্ট লেগের পর থেকে তারা কিন্তু আর কোনো ম্যাচেই খেলেনি নিজেদের লিগে। এই জায়গায় এটা একটা পিএসজির একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, এই লুকাস হার্নান্দেজ তার ইনজুরিতে পড়ে যাওয়া, খুব বেশি যে সেন্টার ব্যাকের অপশন আছে লুইস এনরিকের কাছে সেটাও কিন্তু নয়। বেরালদো হয়তো খেলবেন, তার মানে পিএসজি যে প্রবাবল 11টা আমরা পাচ্ছি সেখানে আসলে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নাই। ডিফেন্সে হয়তো বেরালদো শুরু করবেন, যিনি বদলি হিসেবে আগের ম্যাচটায় নেমেছিলেন। এই ছাড়া মোটামুটি এই 11টা আমরা ধরে নিতে পারি যে পিএসজি তারা অটুট রাখছে। উসমান দেমবেলে তার সাবেক ক্লাবের বিপক্ষে খেলবেন, কিলিয়ান এমবাপের ওপরে একটা ব্যাপার থাকবে, বারকোলা খেলবেন কি খেলবেন না এটা নিয়ে বোধহয় একটু দুরকম মতামত আছে। এক্স্যাক্টলি, লুই এনরিকে তিনি হয়তো এমনও করতে পারেন সেই জায়গায় কলুমুয়ানিকে একদম নাম্বার 9-এর জায়গায় এনে এমবাপেকে বাম পাশে সরিয়ে দেয়, অর্থাৎ বারকোলার জায়গায় নিয়ে আসা, সেটা হলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। আর এই জায়গায় কিলিয়ান এমবাপেই কিন্তু হচ্ছে একটা ভাইটাল ফ্যাক্টর, কারণ কিলিয়ান এমবাপ্পে দেখেন এবারে চ্যাম্পিয়ন্স লিগেও তার 8টা গোল কিন্তু রয়েছে, জয়েন্টলি হচ্ছে টপ স্কোরার হ্যারি কেইনের সাথে। সুতরাং কিলিয়ান এমবাপ্পেকে যেভাবে তারা ফার্স্ট লেগটায় ডর্টমুন্ড আটকে ছিল সেটা পারবে কিনা, মিডফিল্ডার ব্যাটেল তো আসলে রয়েছেই। এক্স্যাক্টলি, এবং এই কিলিয়ান এমবাপ্পেকে নিয়েই ম্যাট সামার্স, যিনি আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বরুসিয়া ডর্টমুন্ডের, তিনি আসলে যা বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আলাদা একটা পরিকল্পনা ডর্টমুন্ডের থাকবেই, কিন্তু সেই পরিকল্পনাটা আসলে দলগত পরিকল্পনা। তিনি বলছেন যে এমবাপ্পের বিপক্ষে কেবল একটা দল হয়েই ডিফেন্ড করা যায়, ওর যে গতি তাতে একজন ওকে থামাতে পারে না, তার সঙ্গে অন্যরা তো আছেই। মানে এই জায়গায় ডর্টমুন্ডের প্রাথমিক লক্ষ্য হওয়ার কথা তাদের ডিফেন্সটাকে একদম ঠিকঠাক রাখা। এখন বলতে পারেন যে তারা আগের ম্যাচে ক্লিন শিট রেখেছে, বরুসিয়া ডর্টমুন্ড এই মিলিয়ে সব জায়গায় চ্যাম্পিয়ন্স লিগের এই সিজনে 5টা ক্লিন শিট রাখতে পেরেছে। এখন এইবার তারা সেই কাজটা পারবে কিনা, সেটা করতে হলে এই ডিফেন্ডার যারা রয়েছেন তাদেরকে আরও একবার সলিড হতে হবে। কিন্তু পিএসজি কি খানিকটা আনলাকিও ছিল কিনা, কারণ তাদের বার পোস্টেও বল লেগেছে, এবং চ্যাম্পিয়ন্স লিগের গেল 10 বছরের ইতিহাসে এক আসরে এতবার বার পোস্টে বল কারো লাগে না, বার পোস্টে আসলে শট লেগেছে। লাস্ট ম্যাচে তো আপনি যদি হিসাব করেন তাহলে হচ্ছে 2বার তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। ডর্টমুন্ডের জন্য কি এটাই হচ্ছে কি আপনার সবচেয়ে বড় একটা সুযোগ ইন এসেন্স। আপনার লাস্ট আমরা যদি হচ্ছে দেখি সেই ফার্স্ট লেগের পর ডর্টমুন্ড যখন
এই উইকে তারা বুন্দেসলিগা খেললো, তখন কিন্তু হচ্ছে গিয়ে এক হিসাবে কোবেল ছাড়া তাদের বাকি সব ফুটবলারকে তারা রেস্ট দিয়েছে। সুতরাং হচ্ছে গিয়ে ওই ফ্যাটিকটা যেমন পিএসজি নাই, তেমনি কিন্তু এই ফ্যাটিকটা আপনার ডর্টমুন্ডের ক্ষেত্রেও কিন্তু নাই। আপনি হিসাব করেন, মানে যারা যারা খেলেছে সেখানে, হ্যাঁ মার্কো রয়েসের কথা, মার্কো রয়েসের শেষ চ্যাম্পিয়ন্স লিগ ডর্টমুন্ডের জার্সিতে, তাই তিনিও তো আজকে স্টার্টিং 11-এ থাকছেন না, থাকার কথা না। তাতে প্রবাবল 11 আসলে বরুসিয়া ডর্টমুন্ডের যা দাঁড়ায়, এই দলের বেশিরভাগ ফুটবলারই বুন্দেসলিগায় গেল ম্যাচটায় অবসর সময় পেয়েছেন, অর্থাৎ বিশ্রামে থেকেছেন, সেটা তাদেরকে সাহায্যই করার কথা। অন্যদিকে পিএসজির আসলে লিগাতে কোনো ম্যাচই ছিল না, তারাও পুরোপুরি বিশ্রাম নিয়েই মাঠে খেলতে নামবে। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে দুইটা দলই এই ম্যাচের দিকে লক্ষ্য রেখে লিগে তারা তাদের পরিকল্পনা সাজানোর সুযোগ পেয়েছে। তাই কাউকে আসলে খুব বেশি এগিয়ে বা পিছিয়ে রাখার সেই অর্থে তেমন কোনো সুযোগ নাই। আরও একবার স্লটারব্যাক, হামেলস, মাতসেন আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট লেগে তিনি ভালো করেছেন, এবং এই জায়গায় সাবিৎজার, এমরে চান, ব্রান্ড বা সানচো, তারা এক্সপিরিয়েন্সের দিক থেকে পিএসজির ওই দলটার চেয়ে একটু এগিয়ে আপনি বলতে পারেন। এই স্টার্টিং 11টা নিয়ে কিন্তু ডর্টমুন্ড ফার্স্ট লেগটাও তারা খেলেছিল, সেখানে কিন্তু একেবারেই কোনো চেঞ্জ হওয়ার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। দেখেন সাবিৎজারের কথাটা কেন আলাদা করে বলছি, টাইট সিচুয়েশনে এবার বা মিডফিল্ডে যখন হচ্ছে আপনার টিম আপনার এগেইনস্ট টিম আপনাকে প্রেস করছে, এরকম সিচুয়েশনেও তিনি 5টা অ্যাসিস্ট করেছেন সেখান থেকে বল কেড়ে নিয়ে। এই জায়গায় সাবিৎজারকে আসলে মেইন রোলটা প্লে করতে হবে। সানচোর কথা, মানে সানচো তো ড্যান্সিং, লিটারেলি ড্যান্সিং। এটাও পিএসজির জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে যে আপনি হচ্ছে গিয়ে প্রচুর অ্যাটাকিং খেলছেন, এর মাঝখানে দেখবেন ফ্র্যাকশন অফ সেকেন্ড, যেটা হচ্ছে গিয়ে ক্রুজ ভিনিসিয়াসের ক্ষেত্রে আমরা ফার্স্ট লেগটায় দেখেছিলাম রিয়াল মাদ্রিদের ম্যাচে, তেমন কিছুও কিন্তু হতে পারে। আর ফুল ক্রুক তো ফুল ক্রুকেই। বরুসিয়া ডর্টমুন্ডের জন্য চ্যালেঞ্জ আসলে যে তারা জানে পিএসজি এবার শক্তি বাড়িয়ে আসবে, ঘরের মাঠের সমর্থন তাদের আছে। তবে এই ভদ্রলোক মার্কো রয়েস তিনি চাইবেন চ্যাম্পিয়ন্স লিগে তার শেষটা যেন একটা ফাইনালের মাধ্যমেই হয়। ম্যাচের আগে তেরজিজ, বরুসিয়া ডর্টমুন্ডের কোচ, তিনি বলছেন যে এই পিএসজির সঙ্গে তারা সব মিলিয়ে সিজনে 3বার খেলেছেন, তার ভেতরে একবার তারা হেরেছেন, একবার ড্র করেছেন, আর একবার তারা জিতেছে। প্রথমবার আসলে আমরা তখনও গুছিয়ে উঠতে পারিনি, সিজনের প্রথম ম্যাচের কথা তখন বলছেন তিনি। পরের 2বার আমরা পিএসজিকে দেখিয়েছি আমরা ওদের সঙ্গে অন্যভাবে খেলতে পারি, আগের সপ্তাহের চেয়ে পিএসজি উন্নতি করবে জানি, কিন্তু ফাইনালের টিকিট আমরা সবাই মিলে একসঙ্গে অর্জন করে নিতে পারি। অর্থাৎ বরুসিয়া ডর্টমুন্ডকে তিনি টিম গেমের কথা বলছে। প্রেডিকশন টাইম, পিএসজি। আমার প্রেডিকশনও পিএসজি। কারণ কি? কারণ কিছুই, ঘরের মাঠ আছে, পিএসজির পারফরম্যান্স একটা বড় ফ্যাক্টর, কিলিয়ান এমবাপ্পে একটা বড় ফ্যাক্টর। কিন্তু যদি পিএসজিটা না পারে, ধরেন ডর্টমুন্ড একটা সময় পার করে দিল গোল না খেয়ে, একটা গোল দিয়ে দিল ডর্টমুন্ড প্রথমে, তাহলে আমার কাছে মনে হয় যে পিএসজির পক্ষে মানে পিএসজির ওই যে মেন্টাল ব্লকগুলো আবার ফেরত আসার একটা সুযোগ আছে। আবার দেখেন পিএসজি হচ্ছে ধরেন গোল খেয়েও তো হচ্ছে গোল দিতেও তো পারে, মানে সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স আছে, চ্যাম্পিয়ন্স লিগে। আপনাদের কাছেও আমরা আপনার প্রেডিকশন জানতে চাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.